আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে ইপিক হেলথ কেয়ারের ফেসবুক পেজের লাইভে আপনারা ইপিকের সম্মানিত ডাক্তার, সম্মানিত কর্মকর্তা কর্মচারী এবং ইপিকের সম্মানিত সেবাগ্রহীতা যারা ইপিকের সাথে সংযুক্ত আছেন এবং আজকের এই লাইভের সাথে সংযুক্ত আছেন সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের ফেসবুক লাইভের টপিক ছিল কোভিড-19 কোয়ারিস। আমরা জানি যে আমরা আজকে যে পর্যায়ে আছি, গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নাম্বার নিয়ে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমরা আজকে একটা লাইভ শুরু করছি। কোভিড সেকেন্ড ওয়েভ অলরেডি স্টার্টিং। সো এই সময়ে আমরা এরকম একটা লাইভ শুরু করতে পেরেছি এবং এই আজকের লাইভের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। যেহেতু সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু সহযোগিতা করার এবং আমরা মনে করছি করোনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে করোনা এখন পর্যন্ত শেষ হয়নি। সো আপনাদের জানা অজানা বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সম্মানিত অতিথি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসনে সাদাত পাটোয়ারি স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা বিলম্বিত হয়েছে, সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং পাশাপাশি আমাদের দর্শকদের কাছেও ক্ষমা চাচ্ছি। স্যার, কোভিড নিয়ে তো আমরা সবসময় বিভিন্ন প্রশ্ন শুনে আসছি। এখন যে বিষয়টা আসলে বারবার সামনে আসছে সেটা হচ্ছে পোস্ট কোভিড নিয়ে কিছু জরুরি প্রশ্ন। প্রথমেই স্যার আমি আপনার কাছে জানতে চাইবো স্যার, পালমোনারি ফাইব্রোসিস কি? ধন্যবাদ জহির রায়হান। আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে আসছি সেটা হচ্ছে কোভিড-19 কোয়ারিজ। তো কোভিড-19 এখন সারা পৃথিবীতে একটা প্যান্ডেমিক সিচুয়েশন বিরাজ করছে, সেটা আমরা সবাই জানি এবং আমরা সবাই এক প্রকার আতঙ্কের মধ্যে দিয়ে আছি। তো এর মধ্যে আমাদের অনেকের অনেক রকমের প্রশ্ন থাকতে পারে। তা আমিও চেষ্টা করব যতটুকু অ্যান্সার করা যায় এবং তাদের যদি কোনো কিছুর মাত্র উপকার হয় সেটাই আমরা চাইবো। তো তুমি প্রথমে জানতে চাইছো যে পালমোনারি ফাইব্রোসিস কি। আসলে ফাইব্রোসিস আমি যদি মেডিকেল টার্মে যদি বলি তাহলে হচ্ছে একটা ড্যামেজড লাং টিস্যু, এরপর স্কার। এবং এটা আমি যদি সহজ ভাবে বলতে যাই তাহলে বলতে হয়, সাপোজ আমার যদি হাতের বা কোথাও যদি একটা স্কিনে যদি আগুনে যদি ঝলসে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা কিছু ক্রিম লাগালাম, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু ওষুধপত্র খেলাম, সেটা কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু সেখানে একটা দাগ, কিন্তু পার্মানেন্ট দাগ কিন্তু থেকে যায় এবং এই দাগটাই হচ্ছে স্কার টিস্যু বলে। এবং ঠিক একই ঘটনা আমাদের ফুসফুসের মধ্যেও ঘটতে পারে, যেটা নাকি কোভিড-19 হওয়ার পর যে সেখানে যে ইনফ্লামেশন যেটা বলি আমরা, প্রদাহ যেটা বলি, এই প্রদাহের কারণে পেশেন্টের তখন যে ডিজিজটা এক্সপ্রেস হয়, পরবর্তীতে ডিজিজটা ভালো হয়ে যাওয়ার পরেও সেখানে কিছু টিস্যু থাকে, টিস্যু যেটা থিকেন্ড হয়ে যায়, একটু শক্ত হয়ে যায় এবং এই পর্যায়টাকে আমরা পালমোনারি ফাইব্রোসিস বলি। তো এটা একটা পার্মানেন্ট স্কার হওয়ার কারণে পরবর্তীতে দেখা যায় রোগীরা এটা নিয়ে বেশ সাফার করতে থাকে এবং সেটাই হচ্ছে আসলে পালমোনারি ফাইব্রোসিস। স্যার, এরপরের প্রশ্ন হচ্ছে পোস্ট কোভিডে ম্যাক্সিমাম টাইমে মানুষের মধ্যে কিছু কোয়ারিস আমরা পাই যে বুক ধড়ফড় করছে বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি উঠতে পারছে না। সো এগুলোর স্যার পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা, বা আপনারা পেশেন্ট ম্যানেজমেন্টে কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা প্রায় পেশেন্টের মধ্যে এই পোস্ট কোভিড নিয়ে যারা আমাদের কাছে প্রেজেন্ট করছে তাদের মধ্যে এই সমস্যাটা খুব প্রকট আকারে দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কেউ এসে আমাদেরকে বলছে যে আমার বুক ধড়ফড় করছে, কেউ বলছে আমি আগে যেই পরিমাণ কাজ করতে পারতাম এখন সামান্য কাজ করতে গেলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তারপর আবার কেউ বলতেছে যে আগে আমি যেভাবে কথা মানে কোনো কিছুতে মনোযোগ ছিল সেই মনোযোগিতাটা এখন আমি হারিয়ে ফেলছি। আবার কেউ বলতেছে যে আমার মেমোরি যেমন লস হয়েছে মনে হয়, বা আগের মতো সেই শক্তি সামর্থ্য পাচ্ছে না কোনো কাজ করতে গিয়ে। এগুলো প্রত্যেকটাই পোস্ট কোভিড কমপ্লিকেশনে আসলে, এবং সেটার জন্য অবশ্যই সমাধান কিছু আছে।
তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে পোস্ট মানে কোভিড এর কারণে পেশেন্ট আসলে কোন প্রকারের কোভিড এর সে সাফার করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটুকু দেখি, মানে আগে থেকে দেখে আসছে বা এখনো দেখছি, 80% পেশেন্ট কিন্তু মাইল্ড টু মডারেট কোভিডে আক্রান্ত হয়েছিল। তো অনেকে তাদের যে কোভিড ডিজিজটা হয়েছে তারা বুঝতেই পারেনি যে তাদের কোভিড হয়েছে, কিন্তু 15% পেশেন্টের ক্ষেত্রে এটা সিভিয়ার ইলনেস হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে, এবং সেখানে দেখা যায় তাদেরকে কিছু অক্সিজেন সাপোর্ট এবং সিমটোম্যাটিক কিছু ট্রিটমেন্ট দিলে তারা ভালো হয়ে গেছে। আর কিছু 5% পেশেন্টের ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল ইলনেস ডেভেলপ করে গেছে, এবং যাদের ক্ষেত্রে কিছু কিছু পার্সেন্টেজে এটা ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে। তো এই ক্ষেত্রে যাদের বলবো যে করোনা পরবর্তীতে যাদের নাকি আপনার যে বুক ধরফর করা বা শ্বাসকষ্ট হচ্ছে, তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ সেখানে কিছু কাউন্সেলিং সাথে কিছু মেডিসিনও আমরা ইউজ করি, এবং সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট মোটামুটি সার্বিকভাবে উপকৃত হয়। তো অবশ্যই সেটার ক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর এখন বুঝতে হবে যে কি কারণে তার বুক ধরফর করছে। অনেক সময় দেখা যায় হয়তো হার্টের কোনো স্ট্রাকচারাল কোনো সমস্যা হয়নি, তার একটা ফিয়ারনেস তার মধ্যে কাজ করছে যে পোস্ট কোভিড বা কোভিডের কারণে তার শারীরিক কোনো সমস্যা হয়েছে, সেই ভয় থেকেও কিন্তু অনেক সময় বুকে ধরফর করতে পারে। হ্যাঁ, তারপর আবার অনেক সময় রোগীর যদি অন্য কোনো ডিজিজ কন্ডিশন থাকে, অন্য অন্য কোনো রোগের কারণেও তার শর্টনেস অফ ব্রেথ হতে পারে। তা আমরা অবশ্যই এগুলো প্রথমে কোয়ারি করতে হবে যে কি কারণে তার আসলে এই সমস্যাটা হচ্ছে, এবং সেটা যথাযথ আইডেন্টিফাই করে চিকিৎসা দিতে পারলে রোগী অবশ্যই ভালো হবে আশা করি। স্যার এখন তো কিছু সময় দেখা যায় যে আমরা শুরুর দিকে যখন মনে করতাম যে কোভিড আসছে, তখন মানুষজন একটা ভয়ের মধ্যে ছিল। মানুষজন অ্যাটলিস্ট ফোনে হলেও কিন্তু টেলিমেডিসিনের সেবা নিয়ে হলেও মানুষজন বাসা থেকে ট্রিটমেন্ট করতো। বাট এখন কেসগুলো হয়ে গেছে যে মানুষ মনে করছে জিনিসগুলো খুবই নর্মাল, এবং মানুষ এই জিনিসগুলো কনজিউম করছে, ডাক্তারের কাছে খুব একটা আসতে চাচ্ছে না বা হসপিটালগুলোতে খুব একটা যেতে চাচ্ছে না। তো এই জায়গায় একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে কিনা, বা আদৌ ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই এটা ঠিক যে আমরা প্রথমে কোভিড-19 সম্বন্ধে যখন জানতে পেরেছিলাম তখন সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল, কি হয় কি হয়। কিন্তু পরবর্তীতে একটু সময়ের সাথে সাথে সবকিছুতে হয়ে থাকে, সময়ের সাথে সাথে একটু শিথিল হয়ে যায় মানুষ স্বাভাবিকভাবে। তাদের একইভাবে লাইফস্টাইল, পূর্বে যে লাইফস্টাইলে মানুষ চলাফেরা করছিল, সবকিছু করছিল, সেখান থেকে ওই কোভিড সিচুয়েশনে একটা ভয়ভীতির মধ্যে ছিল, এবং সারা পৃথিবীর চিত্র দেখে একটু ভয় পাওয়ার মতোই অবস্থা। পরবর্তীতে যখন সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনের কারণে অনেকটা তারা কিন্তু ঘর থেকে বের হতে বাধ্য হয়েছে অনেক ক্ষেত্রেই। তো এরপরও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আসলে বেঁচে থাকাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি বলবো যে আমাদেরকে অবশ্যই সচেতনতাটা কখনোই একদম ঝেড়ে ফেলে দেওয়া উচিত না। অবশ্যই সচেতন হতে হবে, এবং আমাদের যে বারবার মিডিয়াতে যেভাবে বলা হচ্ছে যে মাস্ক পরতে বলা, এবং জনসমুদ্র তৈরি না করা, এবং অনেক একটা নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, হ্যাঁ, তারপর হ্যান্ড ওয়াশ করা, হ্যান্ড স্যানিটাইজ করা, সেগুলো আমাদেরকে যথাযথ মেনে চলা উচিত। আর একদম তো ঘরে বেঁধে রাখা যাবে না কাউকেই, সবাইকে কিছু না কিছু করে খেতে হবে। তো ওই সবকিছু মাথায় রেখেই আমাদেরকে যতটুকু পারা যায় নিজেদেরকে একটা সতর্কভাবে চলার একটা ব্যবস্থা নিজেকে করে নিতে হবে। এবং শুধু নিজের জন্য না, আমি মনে করি সেটা তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, বিশেষ করে বয়োবৃদ্ধ যারা আছে, এবং যাদের বয়োবৃদ্ধরা কিন্তু অনেক কোমরবিড কন্ডিশনে ভুগে। আমরা জানি যারা প্রেশার থাকে, কারো ডায়াবেটিস থাকে, কিডনি ডিজিজ থাকে, অন্য কোনো বয়স্ক বার্ধক্যজনিত রোগও থাকে। তো ওইসব ভালনারেবল পেশেন্ট যারা আছে তাদের জন্য হলো আমাদের সবাইকে একটু সতর্কভাবে চলাফেরা করা উচিত, অবশ্যই উচিত। স্যার আমরা তো বয়স্কদের ক্ষেত্রে আমরা জানতাম যে ওনারা একটু খুব বেশি সাফার করেছিলেন, ওনারা অনেক বেশি কনসাসও ছিলেন, ইভেন আমাদের বয়সে যারা তরুণরা অনেক বেশি কনসাস। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে স্যার আপনাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি প্রায় সময় রেস্টুরেন্টে যাই, আমি দেখি যে বাচ্চাদের নিয়ে মা বাবারা একদম রেস্টুরেন্টে এসে ওপেন হাউসে একদম খাওয়া দাওয়া করছে। তাদের জন্য কোনো গাইডলাইন আছে কিনা? আপনি তো বাকি সবগুলোই মেনশন করলেন, বাট বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক কোনো কিছু বলতেন। আচ্ছা, মানে এখানে কোনো কিছুতে অবহেলা চলবে না, প্রথম কথা।
যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে অথবা আমরা এতদিনে অনেক কিছু জানার কারণে হোক, আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে কোভিড খুব বেশি আক্রান্ত করলেও সেটা খুব সিভিয়ার ফর্মে আমরা খুব বেশি দেখি না, বা একদম ক্রিটিক্যাল ইলনেস খুব কম, বাচ্চার ক্ষেত্রে খুব কম রিপোর্ট আছে যে ক্রিটিক্যালি ইল হয়েছে। এরপরও একটা বিষয় কিন্তু কোভিডে ছিল, সেটা হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম বলে, এমআইএস সি ইন চিলড্রেন। তো মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম এখন কার ক্ষেত্রে হয় সেটা কিন্তু আলাদা করে বলা যাবে না। তো এই কারণে বাচ্চাদের ক্ষেত্রেও আমরা মনে করি যে সবাইকে সচেতনভাবে তাদের সেফটিটা আমাদের দেখতে হবে। কারণ যদি কারো বাচ্চা এই মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোমে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার 100%ই মানে খারাপ খারাপ হবে। তো এই কারণে আমাদেরকে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সমান সতর্ক থাকা উচিত। যদিও আমরা অনেকটা ঢিলেঢালা ভাবে এই বিষয়টা নিচ্ছি, কিন্তু যদি কোনো কারণে কোনো বাচ্চা ইনফেক্টেড হয়ে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি সাফারিংসটা অনেক বেশি। তো আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমানভাবে সতর্ক থাকা উচিত, অবশ্যই উচিত। স্যার, পোস্ট কোভিড ডিপ্রেশনটাকে আপনি কিভাবে দেখেন? যেমন মানুষের মধ্যে এখন একটু হতাশা অনেক বেশি দেখা যাচ্ছে কোভিড এর পরে। লাইফস্টাইলের জন্য হইতে পারে, বা কোভিড এর কারণে হইতে পারে, বা এই জিনিসগুলোকে আপনি স্যার একটু কিভাবে দেখেন? আচ্ছা, পোস্ট কোভিড এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যেমন এনজাইটি অথবা ডিপ্রেশন। আরেকটা বিষয় ঘটে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে, পিটিএসডি যেটা সংক্ষেপে বলা হয়। সেটা যেমন একজন পেশেন্ট লং টার্ম যদি কোভিড সাফারিংস হয়, সেই ক্ষেত্রে তার মধ্যে একটা ফিয়ারনেস কাজ করে। যদি পরবর্তীতে কোভিড হয় বা তখন তার আবার কি সে একই ঘটনা ঘটবে কিনা, অথবা পোস্ট কোভিড যে সাফারিংসটা হচ্ছে সেটার জন্য মনের মধ্যে একটা ভীতি কাজ করে যে সে কতটুকু ভালো হবে কি হবে না, এটা একটা। আবার অনেক সময় নিয়ারেস্ট ওয়ান অথবা খুব কাছের মানুষ, বিরিপমেন্ট বলি আমরা এটাকে, যে সেখানে যদি কোনো মানুষ তার কেউ যদি কোভিড আক্রান্ত হয়ে মারা যায়, সেক্ষেত্রে তার মধ্যে একটা ফেয়ারনেস চলে আসে। শুধু তার ক্ষেত্রে না, তাদের পুরো ফ্যামিলি এবং আশেপাশে সবাই কিন্তু তার মধ্যে একটা ভীতি চলে আসে। তো এই ভীতিটা কিন্তু কাটিয়ে ওঠা মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। একটু দুর্বল চিত্ত আছে কিছু মানুষ, তারা হয়তো ভাবতে পারে যে তাদের যদি হয় তারা কি করবে, এটা। আবার অনেকে দেখা যায় শুধু ডিপ্রেশনের মূল কারণ শুধু কোভিড আক্রান্ত হওয়ার কারণে না, দেখা যায় তাদের ইনকাম সোর্সটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে তার আগে হয়তো অনেকে এর মধ্যে চাকরি হারিয়েছে, এটা একটা বড় বড় বিষয়। আবার অনেকের হয়তো যে স্যালারিটা পেত সেটাও কিন্তু অর্ধেকে নেমে আসছে অনেক জায়গায়। তা আলটিমেটলি এই যে সাফারিংসটা, এটা কিন্তু তাকে একটা ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। এবং এই কারণে এই ডিপ্রেশনটা কাটিয়ে ওঠার মতো সাহস আমাদেরকে অর্জন করতে হবে। অবশ্যই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। স্যার, কোভিড এর পরবর্তী, কোভিড থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন এবং হচ্ছে যারা আমরা এখনো জীবিত আছি, তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, কোভিড এর ক্ষেত্রে আসলে আলাদা করে খাদ্যাভ্যাসের খুব বেশি প্রয়োজন নাই। অবশ্যই কোভিডের ক্ষেত্রে আলাদা করে আমি যদি আগের যে সুষম খাবার, আমরা যে সবাই যে সুষম খাবার যেটা খাই, সেটা অবশ্যই খেতে হবে। আমাদের বেশি করে পানি পান করা উচিত, একটু ভিটামিন সি সমৃদ্ধ খাবার, হ্যাঁ, সেগুলো বেশি করে খাওয়া উচিত। তারপর আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের নিয়ন্ত্রিত খাবার খাওয়া উচিত। উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা যে খাবার যাদেরকে যে ডায়েট চার্টটা আমরা দিয়ে থাকি, সেই খাবারগুলো তারা গ্রহণ করবে। আর স্মোকিং এ যাদের হ্যাবিট আছে তারা অবশ্যই স্মোকিং পরিহার করবে, কারণ সিগারেট স্মোকিং ওয়ান অফ দ্য কজ অফ নিউমোনিয়া, সেটা আমরা আগে থেকে জানি। সুতরাং খাদ্যাভ্যাসের খুব বেশি পরিবর্তনের দরকার নাই, আমরা আগে যা খেতাম তাই খাবো। কিন্তু আমরা যে খাবারগুলো আমরা আগে থেকে অ্যাভয়েড করতে বলতাম বা অ্যাভয়েড করতাম, সেটাই আমাদের অ্যাভয়েড করলে চলবে। এছাড়া আলাদা করেও খাদ্যাভ্যাস আমাদের নতুন করে তৈরি করার কোনো দরকার নেই। স্যার, আপনি তো নিউমোনিয়ার কথা বললেন। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন কিন্তু মানুষ দেওয়া স্টার্ট করছে। সো এটা কতটুক সায়েন্টিফিক বলে মনে হয় আপনার কাছে? আচ্ছা, নিউমোনিয়ার এখানে যেমন এখন যে শীতকাল মাত্র শুরু হচ্ছে,
তো শীতকালের যেমন নিউমোনিয়া, কিছু ভাইরাল ইলনেস আমাদের হয়, যে ফ্লু, নর্মাল ফ্লু গুলো আমাদের হচ্ছে, এই ভাইরাল ইলনেসের কারণে আমাদের নিউমোনিয়া হতে পারে, ভাইরাল নিউমোনিয়া। তো সবগুলো তো আর কোভিড না, এটা নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়েও হতে পারে, অথবা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অনেক সময় শীতের সময় বেড়ে যায়। তো ভ্যাকসিনেশন সব সময় উপকারী। এটা যে কোভিডের এগেনস্টে ভ্যাকসিনেশন করতে হবে তা না, আমরা নর্মাল ভাইরাল ইনফেকশনের এগেনস্টে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে আমরা কিন্তু কিছু ভ্যাকসিন সাজেস্ট করি। এবং আরেকটা যেমন ব্যাকটেরিয়াল, আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া স্ট্রেনের এগেনস্টে, আমরা কিন্তু নিউমোকক্কালের এগেনস্টে আমরা ভ্যাকসিনের কথা বলি। এটা আসলে আমরা সুস্থ মানুষরাও কিন্তু দিয়ে দিতে পারি চাইলে, কারণ ভ্যাকসিনেশন থাকলে আপনি সিম্পল যে ভাইরাল ইনফেকশন গুলো সেগুলো থেকে অনেকটুকুই প্রোটেক্টেড। এখানে এখানে দিলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কিন্তু এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আমি ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিনেটেড হওয়ার কারণে আমি কোভিড থেকে রক্ষা পাবো, এটা ভাবার কোনো প্রয়াস নেই। কিন্তু আমরা ভ্যাকসিনেটেড হতে পারি, এটা আমাদের সবাই হতে পারলে অবশ্যই ভালো। হ্যাঁ, এটাই। বুঝতে পারছি। স্যার, আরেকটা জিনিস হচ্ছে, করোনা ভাইরাস আসলে মানুষের শরীর এবং মন দুইটা জায়গায় দীর্ঘমেয়াদে বা শর্ট টার্ম বলেন বা লং টার্ম বলেন, দুইটা জায়গায় কতটুকু পরিমাণ ড্যামেজ করতে পারে? আমরা তো খুবই স্বাভাবিকভাবে দেখছি যারা করোনা আক্রান্ত হয়েছে এবং অনেকটুকু ওয়েট লস হয়েছে, অনেক পেশেন্ট আমরা দেখতে পাই যারা নিজেরাই বলে যে আমরা আগে যেভাবে আমার যে ওজন ছিল সেটা আমি ওজন কমে গেছে। ইভেন কিছু লোকের মানুষের মুভমেন্টও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আগে এমন পেশেন্ট আমরা পেয়েছি যারা করোনা আক্রান্ত হওয়ার পর আগে নিজে এসে বলতেছে যে আমি করোনা থেকে এখন ভালো হয়ে গেছে, কিন্তু আমি হাতে লাঠি নিয়ে ফেলছি। সেটা হচ্ছে তার মানে ফিজিক্যাল একটা ডিটোরিয়েশন বলতে হবে। অবশ্যই আমাদের ফিজিক্যালি আমরা অনেক বেশি, অনেকের ক্ষেত্রে সাফারিংসটা অনেক বেশি হয়েছে। আবার দেখা গেছে কিন্তু আবার মেন্টাল যে বিষয়টা, মেন্টালি সবচেয়ে বেশি হচ্ছে কোভিডের পরে আমরা ডিপ্রেশনটাই আমাদের বেশি 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 আমাদেরকে আক্রান্ত করেছে, এবং আমরা একটা এনজাইটিতে ভুগছি কোভিডের পর। এবং সেটা দীর্ঘমেয়াদী অনেকের ক্ষেত্রে, এটা আমরা পরবর্তীতে গিয়ে বলতে পারবো যে এটা কত দিন পর্যন্ত লিঙ্গার করতে পারে। তবে এখন পর্যন্ত মে মাসেও, মার্চে, এপ্রিলে কোভিড হয়েছে এমন পেশেন্টও পাচ্ছি যারা নাকি আমার কাছে আছে। স্যার, আমার কাছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা ডেটা আছে। ডেটার হচ্ছে সার্স কোভিডে 10% হচ্ছে আনুয়াল থাকে যাদের পোস্ট কোভিড হতে পারে, এবং 65% হচ্ছে আবার মোটামুটি ভালো হয়ে যায়, বাট 10% ক্ষেত্রে রিকার হয়। বাট সেক্ষেত্রে স্যার বাংলাদেশের কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো ডেটা কি আপনাদের কাছে আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন। আসলে কোভিড নিয়ে বাইরের দেশ আমাদের আগেই অনেক বেশি সাফার করে ফেলেছে, যদিও ওদের এখন সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ চলতেছে। তো কোভিডের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত খুব বড় রকমের কোনো স্টাডি হয় নাই। ছোটখাটো স্টাডি শুরু হয়েছে, কিন্তু বাইরের দেশে এর মধ্যে অনেক স্টাডি, তাও খুব কম স্যাম্পল সাইজ দিয়ে এই স্টাডিগুলো হয়েছে। এবং আমাদের দেশে এখন পর্যন্ত খুব বেশি বড় রকমের স্ট্যাটিস্টিক্স আসে নাই যে কিভাবে কোভিড আমাদেরকে আক্রান্ত করেছে এবং আমরা এটা কতটুকু সাফার করছি। কিন্তু কোভিড না ঠিক, কিন্তু একই রকম ভাইরাস দিয়ে কিন্তু আমরা কিন্তু আগেও ইনফেক্টেড হয়েছিলাম। যেমন সার্স যখন আমাদের পৃথিবীতে দেখা দিল 2003 সালের দিকে, তখন কিন্তু কিছু স্টাডি হয়েছিল, এবং স্টাডি করার পর দেখা গিয়েছে যে 40% পিপল কিন্তু সার্স থেকে ভালো হয়ে যাওয়ার পরও দীর্ঘমেয়াদী ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে, যে শারীরিক অবসাদ এবং মানসিক অবসাদে আক্রান্ত ছিল। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে সেটা 3.5 ইয়ার, 3.5 বছর পর্যন্ত লিঙ্গার করেছে। তো সুতরাং হয়তো পরবর্তীতে আমাদের স্টাডিগুলো যখন আরো বেশি সমৃদ্ধশালী হবে, তখন হয়তো আমরা আরো বেশি বেশি কিছু পেতে পারি যে এর পরবর্তী ইফেক্ট গুলা কি হতে পারে এবং কি সাফারিংসটা হতে পারে। হয়তো আরো একটু সময়ের অপেক্ষা করতে হবে আমাদেরকে এটার জন্য। স্যার, যেমন পোস্ট কোভিড এর ক্ষেত্রে একটা রিসার্চ পেপারের কথাই বলি স্যার। যেমন পোস্ট কোভিড এর সাইন সিমটমের মধ্যে বলছে যে জিএটি আপসেট হতে পারে, র্যাশ হইতে পারে, বা উইকনেস থাকতে পারে, বা হেডেক থাকতে পারে, চেস্ট পেন হইতে পারে, শর্টনেস অফ ব্রেথ হইতে পারে। এখন ধরেন স্যার, এটা আমি পোস্ট কোভিড এর সিমটম হিসেবেই বলছি, কিন্তু যাদের এই সাইন সিমটম গুলো অনেক আগে থেকে আছে, তাহলে আমি ওই মানুষগুলোকে পোস্ট কোভিড হিসেবে ডিফারেন্সিয়েট করবো কিভাবে?
বা আদৌ তার কাছে এই জিনিসটা বা এই ডিজিজটা আগে থেকে এক্সিস্ট করছে কিভাবে, মানে এই জিনিসটা আমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে? আচ্ছা, পোস্ট কোভিড, হ্যাঁ পোস্ট কোভিড হওয়ার কারণে কিছু পেশেন্টের ক্ষেত্রে এই সাফারেন্স গুলা লিঙ্গার করতে পারে। যেমন আমরা আপনি যেটা বলেছেন যে ফ্যাটিক, তারপর কাপ থাকে, হ্যাঁ কাশি থাকতেছে, বা কারো কারো কাছে দেখা যায় লস অফ টেস্ট, স্মেল, তার গন্ধ আর পাচ্ছে না, সে যে গন্ধটা হারিয়েছে। নর্মালি কিন্তু গন্ধটা কিন্তু আমরা 21 ডেজের মধ্যে ভালো আবার ফেরত ফেরত আসে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দেখা যায় দীর্ঘমেয়াদী, তাকে নাকে আর কোনো কোনো খাবারের গন্ধ পাচ্ছে না, বা কেউ ডায়রিয়া, কেউ চেস্ট পেইন, অ্যাবডোমিনাল পেইন, কেউ কনফিউশন, কেউ মেমোরি লস, এসব সমস্যায় ভুগছে। তো আসলে হ্যাঁ, যদি স্ট্রাকচার কোনো প্রিভিয়াস কোনো প্রবলেম থাকে, তাদের আমরা হিস্ট্রি থেকে সেটা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করব, তারা তারা এই যে সমস্যাগুলোতে ভুগছে তাদেরকে এটা আগে ছিল কিনা, হ্যাঁ তারা আগে থেকে কোনো হাইপার টেনশনে ছিল কিনা, হাইপার টেনশনে ভুগছিল কিনা, বা কিডনি কোনো ডিজিজ বা ডায়াবেটিস, হ্যাঁ বা আগে থেকে অ্যাজমা, সিওপিডি এই টাইপের কোনো রোগে তারা ভুগছিল কিনা, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এইভাবে যখন আমরা জানতে পারবো যে তার আগে কোনো সমস্যা ছিল, তাহলে সেটা কিন্তু আমরা আবার ক্লিনিক্যাল যখন এক্সামিনেশন করব তখনও কিন্তু তার মধ্যে কিছু সমস্যা আমরা দেখতে পাবো। তো এই ক্লিনিক্যাল এবং এটা তার প্রিভিয়াসলি ড্রাগের হিস্ট্রি, ওষুধের হিস্ট্রিটা আমরা নেওয়াটা খুব জরুরি। ওষুধ হিস্ট্রি যদি সে যদি আগে থেকে কোনো মেডিসিন খেয়ে থাকে, সেটা কোন টাইপের মেডিসিন খেয়ে থাকে, সেগুলো থেকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো সেটা কি তার আগের আগের কোনো ডিজিজের কন্টিনিউশন নাকি এখন নতুন করে হিস্ট্রি। কারণ কিছু পেশেন্ট এসে বলতেছে যে তারা আগে কখনোই এই সমস্যাগুলো ভুগছিল না, কিন্তু কোভিড হওয়ার পর তারা কিন্তু এই সমস্যাগুলো ভুগছে। আর বাকি কিছু পালপিটেশন বা অন্যান্য শর্টনেস অফ ব্রেথ, অনেক সময় যে আগে যেটা বলেছি যে ফিয়ারনেস থেকে তাদের মধ্যে একটা যে ভয়, ডিপ্রেশন, ওইখান থেকেও কিন্তু অনেক সময় হতে পারে। তো আমরা এগুলো আলাদা করে ডিফারেন্সিয়েট করার জন্য পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন আছে, পেশেন্টের কাছে কিছু কোয়েশ্চেন আছে, সবকিছু করার পর আমরা কিন্তু আলাদা করে করতে পারি এবং সেভাবে তাকে চিকিৎসা দেওয়া উচিত। স্যার স্বাভাবিকভাবে পোস্ট কোভিড এর ক্ষেত্রে আপনারা স্যার কোন কোন ধরনের ইনভেস্টিগেশন আপনারা সাজেস্ট করেন পেশেন্টদেরকে? আচ্ছা, পোস্ট কোভিড এর ক্ষেত্রে আমরা যদি বলি ইনভেস্টিগেশনের কথা, তাহলে কোভিড এর সময় যে কি কি ইনভেস্টিগেশন করেছিলাম এবং কিভাবে আমি ডায়াগনোসিস করেছিলাম যে এটা পেশেন্টটা কোভিড আক্রান্ত, সেটা আগে আমাদের জানতে হবে। কারণ কোভিড আমরা অনেক সময় দেখা গেছে যে আরটিপিসিআর ফর কোভিড-19 যেটা, সেটা সবার ক্ষেত্রে পজিটিভ ছিল না বা পজিটিভ এখনো আসে না, এটা কিন্তু সে কোভিড আক্রান্ত। সেক্ষেত্রে আমরা কিছু ব্লাডের রিপোর্ট, ব্লাড পরীক্ষা করা, ব্লাডে কিছু টেস্ট করাই, যেমন সিআরপি, তারপর ডি ডাইমার, সিরাম ফেরিটিন, সিরাম এলডিএইচ, একটা চেস্ট এক্সরে, সেগুলো করে কিন্তু আমরা মোটামুটি একটা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই পেশেন্ট কোভিড আক্রান্ত হয়েছে। এখন যখন এগুলো সবগুলো মার্কার, যে ব্লাডের আমরা যে সিআরপি, ডি ডাইমার, সিরাম ফেরিটিন, এগুলো সবগুলো ইনফ্লামেটরি মার্কার। তো এই মার্কারগুলো কোভিডে কিন্তু বেড়ে যায়। এখন কোভিড যখন পেশেন্ট ভালো হয়ে যায় তখন কিন্তু মার্কারগুলো কিন্তু আবার আগের লেভেলে, নর্মাল লেভেলে কিন্তু ফেরত আসে, সেটা একটা বিষয়। আমরা যদি এখন পোস্ট কোভিড সাফারিংস, মানে যে পেশেন্ট সাফার করছে তাকে আমরা এই মার্কারগুলো আবার একটু দেখতে পারি। আবার কোনো কোনো একটা পেশেন্টের যে আগের যে চেস্ট এক্সরে করা হয়েছিল, চেস্ট এক্সরেতে কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে অপাসিটি পাওয়া যায়, সেই অপাসিটিটা এখন রিজলভ করেছে কিনা সেটার জন্য আমরা আবার পোস্ট কোভিড একটা কিছুদিন পর একটা এক্সরে করে দেখতে পারি। যদি এক্সরে করে দেখার পর আমরা অনেকটুকুই বুঝতে পারি যে এটা পেশেন্ট এখন ভালোর দিকে। আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা হাই রিজলিউশন সিটি স্ক্যান অ্যাডভাইস করেছিলাম, এবং হাই রিজলিউশন সিটি স্ক্যান কিন্তু সেন্সিটিভিটি চেস্ট এক্সরে চেয়ে অনেক বেশি। তো হাই রিজলিউশন সিটি স্ক্যান করার পর যদি পেশেন্টের দেখতে পায় যে আগের যে পরিমাণ অপাসিটি আমরা লাঙে দেখতে পেয়েছিলাম সেটা যদি কমে আসে, তাহলে আমরা মোটামুটি তাকে এনশিওর করতে পারি যে উনি ভালোর দিকে যাচ্ছে। এবং এইভাবে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া দিতে পারি যে হ্যাঁ পেশেন্ট কতটুকু ইমপ্রুভ, সেটা বলতে পারি আমরা। স্যার আমরা একটা দর্শকদের একটা প্রশ্নে যাই। একটা দর্শক আমাদের বোরহানউদ্দিন রোকন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি চান্স টু হ্যাভ এ কোভিড পজিটিভ সেকেন্ড অর মোর টাইমস? রাইট। কোভিড কিন্তু মানে প্রথমবার হলে যে দ্বিতীয়বার হবে না এমন কোনো তথ্য আমাদের কাছে নেই অবশ্যই। এবং এর মধ্যে আমরা অনেক কিছু পেশেন্ট পেয়েছি অলরেডি, যাদের কোভিড একবার হয়েছে, নেগেটিভ হয়েছে, আবার 1 মাস পরে আবার কোভিডের মতো সাইন সিমটম নিয়ে যখন প্রেজেন্ট করেছে, তাদেরকে আরটিপিসিআর ফর কোভিড-19 করার পর আবার কোভিড পজিটিভ এসেছে। তো কোভিড কিন্তু, আর আমরা এটাও জানি যে কোভিডের কারণে যে অ্যান্টিবডিটা বডিতে তৈরি হচ্ছে
সেটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ডিক্লাইন করে, কমে যায়। তো আবার ডিক্লাইন করার কারণে যেহেতু এটা পারসিস্ট করে না আমাদের অ্যান্টিবডিটা, সুতরাং কোভিড কিন্তু আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম হতে পারে। যদিও এটা নিয়ে আরো স্টাডি হচ্ছে, তো পরবর্তীতে হয়তো এটা আরো ভালো ডিটেল আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটা সবার মধ্যে মানে সবার জানা উচিত সেটা হচ্ছে আমাদের কিন্তু কোভিড দ্বিতীয় তৃতীয়বার আক্রান্ত হওয়ার চান্স আছে। স্যার একটা প্রশ্ন হচ্ছে, অলরেডি তো আমরা উইন্টার তো অলরেডি রানিং, এক্ষেত্রে যাদের আগে থেকে সিওপিডি বা অ্যাজমার রোগী ছিল তাদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক গাইডলাইন আছে কিনা? আচ্ছা, বা যাদের উইন্টারে, প্রথম কথা হচ্ছে উইন্টারে যাদের অ্যাজমা অথবা সিওপিডি অথবা অন্য কোনো ক্রনিক লাং ডিজিজ থাকে, ইলনেস থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেটা এক্সাজারেট হওয়ার চান্স অনেক বেশি, তাদের এক্সাজারবেট হয়। তো এই ক্ষেত্রে আমাদের আলাদা করে প্রিকশন অবশ্যই নিতে হবে। যাদের অ্যাজমা অথবা সিওপিডি আছে, অ্যাজমার যে নর্মাল যে মেডিকেশনগুলো আমরা দিয়ে থাকি বা সিওপিডির জন্য আমরা যে মেডিকেশনগুলো দিয়ে থাকি এবং যে যে অ্যাডভাইসগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই রুটিনলি ফলো করতে হবে। এবং চিকিৎসা যদি কোনো কারণে সর্দি হাঁচি কাশি শুরু হয় অ্যাজমার পেশেন্টের, বা গায়ে জ্বর আসে, সিওপিডিতেও আসতে পারে, তখন আমাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আমাদেরকে প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে। কারণ অ্যাজমা বা সিওপিডি বা অন্যান্য লাং ডিজিজ যাদের আছে, আমরা জানি তাদের করোনা আক্রান্ত হলে অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাজমা সিওপিডিটা অবশ্যই কন্ট্রোল করে রাখতে হবে। এবং ইভেন যাদের অন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি ডিজিজ, হ্যাঁ, বা হার্টের অন্যান্য ভালভুলার হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে বা সব আরো আরো বড় কথা, যাদের জেরিয়াট্রিক ছোট ছোট অনেকগুলো ডিজিজ আছে, যে একটা বয়স্ক পেশেন্ট অনেক রকম মাল্টিপল সিস্টেম ডিজিজে ভুগতে পারে, তাদের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা ভালো, যে আমাদের তাদের যে মেডিকেশনগুলো আগে থেকে খাচ্ছিল সেগুলো কন্টিনিউ করা এবং কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া। স্যার অনেকেই শীতকালে অনেকেই দেখা যায় ডাস্ট অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জিটা আলাদাভাবে মেনটেন করার বা প্রয়োজন আছে কিনা, বা সেক্ষেত্রে কোভিডের সাথে এখানে কোনো কানেকশন আছে কিনা? আচ্ছা, ডাস্ট অ্যালার্জি, অবশ্যই ডাস্ট অ্যালার্জি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ডাস্ট অ্যালার্জি না, শুধু যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের অনেক কিছুতে অ্যালার্জি থাকতে পারে। তো এই কারণে ডাস্ট থেকে তো কখনো ডাস্টের মধ্যে যেতে চাইবো না কেউ। আর এরপরও আমাদেরকে মাস্ক পরিধান করলে, আমি মনে করি মাস্ক যদি ঠিকমতো প্রপার ওয়েতে যদি পরিধান করি তাহলে আমরা কিন্তু ডাস্ট থেকে বাঁচতে পারি। এবং এর মধ্যে আমরা কিন্তু অনেক পেশেন্টকে দেখেছি যারা শুধুমাত্র মাস্ক পরার কারণে তাদের যে অন্য বছরে যে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো ছিল, খুব অ্যালার্জিক রাইনাইটিস বা সর্দি হাঁচি কাশি একটু বেশি হওয়ার যে টেন্ডেন্সি ছিল, সেটা কিন্তু অনেক কমে গেছে। মানে আমরা গত এই বছরে শুধুমাত্র মাস্ক বেশি বেশি পরার কারণে সেই বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে যে এই কারণে অনেকে সেফ জোনে আছে। তো অবশ্যই ডাস্ট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, আমাদেরকে যে যে অ্যালার্জিক খাবারগুলো আছে বা অ্যালার্জিক বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। স্যার রাস্তাঘাটে এখন বেরোলে দেখা যায় কি আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষ সচেতন, বাকি সবগুলো মানুষ তেমন সচেতন না। ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে প্রশাসনিক ভাবে চট্টগ্রাম শহরের মধ্যেই অনেকগুলো জায়গায় মানুষকে একদম গণহারে ধরে মাস্ক পরানোর সেজন্য জরিমানা করা হচ্ছে। তা আসলে এই জায়গায় আপনার একটা মতামত চাচ্ছিলাম যে আসলে মাস্ক কাদের ব্যবহার করা উচিত বা কাদের ব্যবহার করা উচিত না। আসলে আমরা তো সচেতন হওয়াটা একান্ত আসলে নিজের ব্যাপার। যদিও আমাদেরকে মিডিয়া, আমাদের প্রশাসনিকভাবে বা সব জায়গা থেকে আমাদেরকে মাস্ক পরিধান করার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা নিজেরা যদি সচেতন না হই সেক্ষেত্রে যতই মিডিয়া বা প্রশাসন আমাদেরকে বলুক না কেন, আমরা কিন্তু আসল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই ক্ষেত্রে মাস্ক পরিধানের ক্ষেত্রে সবাইকে কিছুটা আইন প্রয়োগের মাধ্যমে করলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয়। তবে জরিমানা বা আপনার যদি সেটাকে বাধ্য করা হলে সেক্ষেত্রে অন্য মানুষ এটা কিভাবে নেয় সেটা দেখার বিষয়, অবশ্যই দেখার বিষয়। আর এরপরও আমি বলবো যে যেভাবে হোক আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে মাস্ক পরিধানের ক্ষেত্রে।
অবশ্যই সচেতন হতে হবে। শুধু নিজের, আমি আগেও বলেছি, নিজের জন্য না, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, আমাদের প্রিয় বন্ধু বান্ধবদের জন্য, হ্যাঁ, যাদেরকে আমরা ভালোবাসি তারাও যেন ভালো থাকে। আমরা নিজেরা নিজেদের প্রোটেকশন তো অবশ্যই দিব, এবং অন্যকে ভালো রাখার জন্য হলো আমাদেরকে মাস্ক পরিধান করা উচিত। আচ্ছা স্যার, একটা একটা পেপারের মধ্যে পেলাম যে 20% পেশেন্ট হসপিটালে, যে সমস্ত পেশেন্ট অ্যাডমিটেড হচ্ছে কোভিড পেশেন্ট, তাদের মধ্যে 20% হচ্ছে আপনার কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে। এটা হচ্ছে স্যার একটা লন্ডনের ডেটা। স্যার বাংলাদেশের ক্ষেত্রে কার্ডিয়াক এরকম কোনো ইনভলভমেন্ট আছে কিনা, বা আপনারা যেহেতু ডিরেক্ট পেশেন্ট ডিল করছেন, এরকম আসলে কোনো কিছু পেয়েছেন কিনা, বা আদৌ যারা কার্ডিয়াক পেশেন্ট আছেন এখন বর্তমানে, বা করোনার সেকেন্ড অ্যাটাক অলরেডি স্টার্ট হয়েছে, কার্ডিয়াক পেশেন্টের জন্য আলাদা কোনো গাইডলাইন বা কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আসলে কার্ডিয়াক পেশেন্টদের অবশ্যই আমরা যে যা যা দেখছি সেটার মধ্যে যেমন আছে যে হার্ট মাসেল ইনজুরি হয়, কোভিডের কারণে কিন্তু হার্ট মাসেল ইনজুরি হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, হার্টে কিন্তু মায়োকার্ডাইটিস হচ্ছে, হার্ট ফেলিউর হচ্ছে। সুতরাং এবং আমাদের এই এই যে কতগুলো টার্ম বললাম সেগুলো তো পেশেন্ট বুঝতে পারবে না। সে পেশেন্ট শুধু একটা মাত্র আমাদেরকে হয়তো কমপ্লেন করতে আসবে, তার শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা তার বুকে ধরফর করছে। এগুলো কিন্তু প্রতিটা কিন্তু কার্ডিয়াক ইনভলভমেন্টের জন্য হতে পারে। তো এই কারণে হার্ট মাস অবশ্য কোভিডের কিন্তু লাং যেমন ফাইব্রোসিস করছে, ঠিক একইভাবে হার্ট মাসেল ইনজুরি এবং হার্ট মাসেল ফাইব্রোসিস, মায়োকার্ডাইটিস, হার্ট ফেলিউর এসব ঘটছে। সুতরাং কার্ডিয়াক পেশেন্টদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, এবং এই বিষয়টা যদি ঘটে থাকে এটা কিন্তু অবশ্যই শরীরের জন্য খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদেরকে কিন্তু এটা চিকিৎসা নেওয়া উচিত। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে লাং বার্নের কথাও বলা হচ্ছে, যাদের লাং এর আগে থেকে ইনফেকশন আছে বা কোভিড ইনফেক্টেড নতুন করে হয়েছে তাদের ক্ষেত্রে, এরকম কোনো পেশেন্ট কি আপনারা পেয়েছেন কিনা? এটা আসলে লাং বার্ন বলবো না, আসলে লাং ফাইব্রোসিস আমরা যেটা পেয়ে থাকি, যে যেমন একটা ডিজিজ আছে নাম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই ডিজিজটা কিন্তু আমরা পেশেন্ট আগে পেতাম, তবে খুব কম পরিমাণ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হচ্ছে লাংয়ের প্রোগ্রেসিভলি আস্তে আস্তে লাংটা ফাইব্রোসড হয়ে শক্ত হয়ে যাওয়া, মানে স্টিফ হয়ে যাওয়া, এবং লাংয়ের যে আগের ফাংশন সেটা কিন্তু কমে আসতে থাকে। এবং সেটাতে পেশেন্ট কি করে, যে পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, সব সময় শ্বাসকষ্ট, একটু হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট উঠে যায়, সে নর্মাল রুটিন কাজগুলো করতে পারে না, এই ঘটনা ঘটতে থাকে। তো কোভিড কিন্তু আমরা এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের অনেক মাল্টিপল কজ আছে, এর মধ্যে একটা কজ হচ্ছে যেমন ভাইরাল ফ্লু। তো আমরা এখন দেখতে পাচ্ছি কোভিডের পরবর্তীতে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরেও তাদের কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের লাং ফাইব্রোসিস ডেভেলপ করেছে, এবং সেটা কিন্তু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আমরা লেবেল করতে পারি। এবং এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেহেতু একটা কজ আমরা আগেও জেনেছি যে ভাইরাল ফ্লু থেকে হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে কোভিড-19 ওয়ান অফ দ্য ভাইরাস, এবং সেটা কিন্তু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ওয়ান অফ দ্য কজ। এবং এবং এই জিনিস আমরা আরো কিছু দিন পরে আরো বেশি হয়তো মনে করছি যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পেশেন্ট আগে যত পাওয়া যেত, এখন আরো বেশি পেশেন্ট আমরা পাচ্ছি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। মানে কোভিড ভালো হয়ে যাওয়ার পরও একটা ফলো আপ যখন এইচআরসিটি করে আসছে, সেখানে দেখছি যে লাংয়ের কিছু অংশ ফাইব্রোসড হয়ে আছে, ফাইব্রোসিস, এবং এটা কিন্তু পার্মানেন্ট স্কার। এটাই পালমোনারি ফাইব্রোসিস, এবং এটাই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সুতরাং এটা অবশ্যই দেখার বিষয়, এবং এটার যথাযথ চিকিৎসা জরুরি। স্যার কিছু পেশেন্টের ক্ষেত্রে কমপ্লেন পাওয়া যাচ্ছে এরকম, সে আগে অনেকগুলো কাজ মনে রাখতে পারতো, ইদানিং কোভিড হওয়ার পর থেকে সে কিছু মনে রাখতে পারছে না, বা কিছু জায়গায় শর্টনেস হচ্ছে। সেরকম কোনো কেস আপনারা পাচ্ছেন কিনা, বা তাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে ফর রিকভারি? রাইট। কোভিডের পরবর্তীতে যেমন ব্রেনেও কিন্তু ইনভলভমেন্ট আছে কোভিডের, এবং সেখানে আমরা কিছু পেশেন্টকে পাচ্ছি তারা কিন্তু মেমোরি লস, যে অনেকেই পেশেন্ট আসে বলছে যে আমাদের আগে সবকিছু মনে থাকতো, কিন্তু এখন যেন ভুলে যায়, কেমন যেন সবকিছু ভুলে যায়, বা আগের মতো সে মনোযোগিতাটা হারিয়ে ফেলেছে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না, কোনো বিষয়ে তার চাকরি ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো বিষয়ে সে আগের মতো সে কনসেন্ট্রেশন নাই। তো আসলে সেটা পোস্ট কোভিড, ওয়ান অফ দ্য পোস্ট কোভিড কমপ্লিকেশন। এটা একটা নির্দিষ্ট পর্যায়ে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে সেটার পরবর্তীতে ইফেক্ট কি হয় দেখার জন্য। এরপরও আমরা হয়তো মেমোরি লসটা সরাসরি কোনো ড্রাগ দিয়ে চিকিৎসা করছি না এখন পর্যন্ত,
কিন্তু ঘটনাটা ঘটছে। কিন্তু ভবিষ্যতে সেটা নিয়ে আমাদের আরো ভাবার বিষয় আছে, আরো স্টাডি করার বিষয় আছে। তো আমরা আহ, এটা ধরেই নিচ্ছি যে পোস্ট কোভিড কমপ্লিকেশন হিসেবে এই ঘটনাটা ঘটছে। তবে সেটার জন্য এখন নতুন এ পর্যন্ত কোনো ড্রাগের কোনো বলা হয়নি যে এই ড্রাগটা খেলে এই ঘটনাটা ঘটবে না, বিষয়টা তা এখনো আসে নাই, কোনো বইপত্র আসে নাই। কিন্তু ঘটনা যেহেতু ঘটছে সেটা নিয়ে আরো বেশি বেশি স্টাডি করা দরকার, এবং আমরা আশা করছি হচ্ছে হয়তো অচিরে সেটার একটা সমাধান আমাদের কাছে চলে আসবে। স্যার, কোভিড ধরেন বাংলাদেশে প্রথম কেস পাওয়া যায় মার্চের 8 তারিখে। তো হ্যাঁ, মাঝখানে মানুষজন তো আমরা অনেক দিন বন্দি ছিলাম, বাট আমরা কিন্তু এখন একটা নিউ নর্মালের মধ্যেই আছি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাই যে বিয়ে শাদী হচ্ছে, সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষজন রেস্টুরেন্টে যাচ্ছে, ইভেন 4-5 হাজার 10 হাজার মানুষের মেজবানো হচ্ছে। সো আমরা আসলে এই জিনিসগুলোকে কেমন জানি অ্যাভয়েড করতে পারছি না, বাট আমরা ইনভলভ হয়ে যাচ্ছি সামহাও। এবং আমরা কিন্তু অফিসে যাচ্ছি প্রত্যেকদিন, একদম পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি। সো এই যে আমার দৈনন্দিন যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের মধ্যে আমাকে কোভিড থেকে বাঁচতে হলে স্যার আমার করণীয় কি? সে একই কথা, সামাজিক সচেতনতা, এটা তো অবশ্যই আমাদেরকে মানতে হবে। এবং আমাদের যতটুকু দূরত্ব মেনটেন করে চলা যায়, বসা যায়। কিছুদিন যেমন আমরা দেখেছি যে বাসে দুজনের সিটে একজন করে নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু আমাদের আমাদের আসলে ইকোনমিক বিষয়টা, ফাইন্যান্সিয়াল বিষয়টা চলে আসে, সেখানে ভাড়া বেশি নিচ্ছিল। সেটাও কিন্তু আমাদের জন্য অনেক অনেক বার্ডেন হয়ে যাচ্ছিল সবার জন্য। তো সেটার কারণে হয়তো সরকার আহ, পরবর্তীতে আগের মতো আহ, দুই সিটে দুজন করেই বসবে সেভাবেই করে দিয়েছে। তো এখন যেহেতু আমাদেরকে দৈনন্দিন জীবন মানে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের যেহেতু শুধু নিজেরা বেঁচে থাকে না, আমাদের পরিবারকেও দেখতে হয়। সুতরাং সেখানে একটা ইনকামের একটা বিষয় আছে। সবাই আলটিমেটলি ঘরে এতদিন বন্দি করে রাখা সম্ভব না। তো এই সম্ভব। কারণেই আমরা সবাই হয়তো বের হয়েছি। কিন্তু বের হওয়া অর্থ এই না যে একদম গা ভাসিয়ে দিব। অবশ্যই আমাদেরকে কিছুটা হলেও মেনটেন করে, যতটুকু মেনটেন করা যায়, যে একটু কোথাও আমরা কিছু খেতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে একটু হ্যান্ড ওয়াশ করা, কোথাও আমরা মার্কেটে যাচ্ছি সেখানে একটা হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা করা, বা মাস্ক পরিধান করা, বা যতটুকু দূরত্ব মেনটেন করে চলা যায় সেটা চলা। তারপর সামাজিক অনুষ্ঠানগুলো, যেগুলো আমরা আসলে অনেকদিন সামাজিক অনুষ্ঠানগুলো বন্ধ ছিল, এখন আমরা দেখছি যে সব সামাজিক অনুষ্ঠান মোটামুটি হচ্ছে। হ্যাঁ, রাইট। তো এখন এই সামাজিক অনুষ্ঠানগুলোতে যত আগে যেরকম আমরা 8-10 হাজার মানুষকে, বিশেষ করে আমরা যারা চিটাগাং এ বসবাস করি, তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে বিয়ে মেজবান, এখানে অনেক জনসমাগম হয়। সেটা অবশ্যই একটু সীমিত আকারে যদি করা যায়, মানুষ অত বেশি, আমার মনে হয় না যে আহ, খুব এটা একটা হ্যাঁ ঠিক, এটা ঠিক যে সামাজিকতা মেনটেন করতে সবাই মানে আসে বিষয়টা। কিন্তু যদি আহ, একটু কম ভাবে বলা হয়, আমার মনে হয় না যে কেউ মাইন্ড করবে বিষয়টাতে। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, এবং আমাদের সারা পৃথিবীতে এটা একটা আতঙ্ক বিরাজ করছে। সুতরাং আমাদেরকে একটু সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। আর সামাজিক অনুষ্ঠান যেহেতু একদম অ্যাভয়েড করা যাবে না, হয়তো ঘরোয়া ভাবে যদি আমরা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারি, হ্যাঁ, যত কম লোকের সমাগম ঘটিয়ে, তাহলে সেটা সবার জন্য মঙ্গল আমি মনে করি। স্যার, সর্বশেষ আপনার কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোভিড এর সময় তো আমরা একদম ফেসবুকে বলেন, আমরা আমাদের সোশ্যাল সাইট গুলা সব জায়গায় বা আশপাশ থেকে আমরা ইনবক্সে কিন্তু অনেক প্রেসক্রিপশন পেয়েছি ট্রিটমেন্ট পারপাস। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা ম্যাক্সিমাম আমরা পেয়েছি যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট বা মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেল যে খাবারগুলা বা ওষুধগুলা। সো একটা পিরিয়ড শেষ হওয়ার পরে ধরেন কেউ 3 মাস ছিল, এরপরে স্টপ করে দিল, বা কোভিড যতদিন থাকবে সেগুলো আবার কন্টিনিউশনের কোনো বিষয় আছে কিনা, বা আদৌ এগুলো কাজ করে কিনা, সেটা নিয়ে স্যার আপনার কোনো পরামর্শ যদি থাকে দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের আসলে খাবারের যে বিষয়টা, সেটা কিন্তু ব্যালেন্স ডায়েট যেটা বলে, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা কেউই গ্রহণ করি না। আমাদের সচেতন সমাজও কিন্তু আহ, খুব বেশি সেটা ব্যালেন্স ডায়েট আসলে আমরা মেনটেন করতে পারি না। তো আর সেখানে কিছু মিনারেলস, কিছু ভিটামিনস, এটা আমাদের সবসময় দরকার। যেমন আমরা জানি 300 কোএনজাইম আছে আমাদের শরীরে, যেটা নাকি সেটার জন্য তৈরি করতে, সেই কোএনজাইম তৈরি করতে কিন্তু আমাদের কিন্তু কিছু জিঙ্ক, হ্যাঁ, জিঙ্ক প্রয়োজন হয়। তো আমরা যদি বাইরের ফুড সাপ্লিমেন্ট হিসেবে সেখানে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন ডি, হ্যাঁ, সেটা যদি আমরা গ্রহণ করি, ক্ষতি নেই, আমরা নিতে পারি। কিন্তু সেটা
সরাসরি কোভিডের উপর কতটুকু ইফেক্ট আছে সেটা কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ। তো আমরা কেউ যদি মনে করে যে সে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন D3 নেয়, সেটা তো আমরা কখনো ডিসকারেজ করবো না, অবশ্যই নিতে পারে, নিলে কোনো ক্ষতি নেই। কিন্তু সেটা যে কোভিড থেকে আমাকে পুরোপুরি রক্ষা দিচ্ছে সেটা আমরা কখনোই বলতে পারি না, যেহেতু ওইভাবে স্টাডি নেই। সুতরাং আমরা হ্যাঁ নিতে পারেন, নেওয়ার ব্যাপারে আমরা কোনো না নেই, নিতে পারেন যদি কারো সামর্থ্য থাকে, কারণ এগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেটা তো কেউ আমাকে এসে দিয়ে যাচ্ছে না। কেউ কারো যদি সামর্থ্য থাকে নিতে পারেন, তবে এমন নয় যে আমি বেশি বেশি করে ক্যালসিয়াম, অনেক বেশি বেশি একটা জায়গায় 2টা ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে ফেললাম, 3টা খেয়ে ফেললাম, বিষয়টা তা না। আমি প্রতিদিন একটা করে ক্যালসিয়াম, জিঙ্ক নিলে কোনো ক্ষতি নেই, নিতে পারেন। এটা শুধুমাত্র কোভিড থেকে না, এটা আপনার যারা 30 ঊর্ধ্ব যারা আছে তারা আসলে ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিনস, অন্য অন্য জিনিসগুলো আমাদের অবশ্যই নেওয়া উচিত। তো এটাতে কখনো কোনো কারো ক্ষতি হবে না, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত অনেকগুলো দর্শক আমাদের সাথে ছিলেন, ওনাদেরকে। এবং এর পরেও আমাদের এই সেশনটা সিরিজ আকারে চলতে থাকবে। আমরা পরবর্তী কোনো প্রোগ্রাম আমরা নিয়ে আসবো, পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে, আমাদের নতুন কোনো স্পিকার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ইপিকের সাথে থাকবেন। আর স্যার, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আর পাশাপাশি হচ্ছে দর্শকের এর বাইরে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনে আমাদের প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে দিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শককে। আপনাদেরকেও ধন্যবাদ।